চোখে গুলি লেগে চোখটা বের হয়ে গেছে। উনি আদালতে বলেছেন যে মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, আমি দেখতে পেয়েছি যে চোখে গুলি লেগে ওই ছেলেটি সেভাবে ছটফট করছে। স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি, গোসলও করাতে দেয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেবের মামলায় দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। দুজন সাক্ষী ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ কামাল হাওলাদার। মোহাম্মদ ইমরান হোসেন তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য 5ই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল, কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে প্রায় 40 দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে। সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন, এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন। ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল, উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে। কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন, কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি ঢাকাতে কাজ করেন প্রায় 40 বছরের উপরে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন, যেহেতু 40 বছর উনি মিরপুর 10 নম্বরেই থাকেন। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। কার হাতে কী অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে। উনি সেদিন অর্থাৎ 20 জুলাই মিরপুর 10 নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে। সিফাত একাদশ শ্রেণীর ছাত্র ছিল তখন। সিফাত যখন দেখতে পায় যে মিরপুর 10 নম্বর গোলচক্করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে, এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন, এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বুলাতে থাকেন যে গুলিটা কোথায় লাগলো। ঠিক এই মুহূর্তে উনার হাতের 2টা আঙ্গুল উনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার 2টা আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রটা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি ওনার জবানবন্দি। উনি আরও দেখতে পান যে ওনার ছেলের পাশেই আর একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে। উনি তাকিয়ে দেখেন যে সেই ছেলেটির চোখে গুলি লেগে চোখটা বের হয়ে গেছে। উনি আদালতে বলেছেন যে মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, আমি দেখতে পেয়েছি যে চোখে গুলি লেগে ওই ছেলেটি সেভাবে ছটফট করছে। উনি অনেক অনুনয় বিনয় করেছিলেন একটা রিক্সা পাওয়ার জন্য, কিন্তু স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। কেড়ে নিয়ে স্থানীয় একটি বাড়িতে নিয়ে রাখে। পরে উনি কিছু লোকজনকে অনুরোধ করে ছেলেটিকে আবার ফেরত পায়। উনার ছেলে সিফাতকে এবং ওই চোখে গুলি লাগা ছেলেটিকে একটি রিকশায় করে উনি স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই বুঝতে পেরেছিলেন যে ওনার ছেলে মারা গেছে। তারপরে উনি আল হেলাল হাসপাতালের চিকিৎসকরা সরকারি হাসপাতাল অর্থাৎ ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দীর যে কোনো একটিতে নিতে বলে। উনি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওনার ছেলেকে মৃত ঘোষণা করে। উনি ওনার ছেলেকে একটি সিএনজি যোগে মিরপুর 10 নম্বরে ওনার বাড়িতে নিয়ে আসলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি, গোসলও করাতে দেয়নি। তখন
উনি যে ছোট চাকরি করেন একজনের বাসায়, তিনি একজন বিচারক। তিনি একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে দেয় এবং ওই অ্যাম্বুলেন্সে করে ওই ছেলেকে ওই রক্তাক্ত অবস্থায়, গোসল না করা অবস্থায় মাদারীপুরে ওনার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে গোসল হয়, দাফন হয়, কবরস্থ করা হয়। উনি সর্বশেষ বলেছেন যে আমার এই সন্তান সহ বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষী ইমরানকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাদেরকে দায়ী করেন, তিনিও এদের নাম বলেছেন যে এনারা দায়ী। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন, ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এবং ওনারা বলেছেন যে আমরা মোবাইল ফোনে, ইন্টারনেটে তাদের সম্পৃক্ততার কথা শুনেছি, তাদের কথোপকথন শুনেছি। যে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম নামে এক কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করার মামলার দিন ধার্য ছিল। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। অতএব এই মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে। কল্যাণপুরে 2016 সালে মিরপুরের কল্যাণপুরে কিছু ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ভবনে, যার নাম ছিল জাহাজ বিল্ডিং, এই ভবনে আটক রেখে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা ট্রাইব্যুনালে আছে। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। ওই দিন যদি পেপার নোটিফিকেশন জারি হয়ে আসে, এরপরে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজড হবে এবং অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য হবে।